প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি বাসায় আছো, পরিবারের সঙ্গে আছো, লেখাপড়ায় আছো, সর্বোপরি সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুস সালাম, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তোমরা আমার সঙ্গে যারা আছো, ক্লাস 9 ট্রেড জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। বন্ধুরা, আমরা গত দিনে যে আলোচনা করেছিলাম রক্ষণযন্ত্র, তোমাদের নিশ্চয় মনে আছে রক্ষণযন্ত্র বলতে কি বোঝায়, রক্ষণযন্ত্র ব্যবহারের গুরুত্ব কি, ফিউজিং ফ্যাক্টর কাকে বলে, কি কারণে ফিউজ পুড়ে যায়, এমসিবি বলতে কি বোঝায়। আশা করি তোমরা চমৎকারভাবে মনে রেখেছ। আজকে তোমাদের সঙ্গে তারই ধারাবাহিকতায় তোমাদের সঙ্গে শেয়ার করব জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 এর প্রথম পত্র এর 19 অধ্যায় আর্থিং। আমি তোমাদেরকে জানাতে চাই যে এই অধ্যায় শেষে তোমরা কি শিখতে পারবে, আর্থিং কি তা বলতে পারবে, আর্থিংয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বলতে পারবে, আর্থিংয়ের উপাদানগুলোর বর্ণনা করতে পারবে, যে কোনো আর্থিং পদ্ধতি চিত্রসহ বর্ণনা করতে পারবে, আর্থ রেজিস্ট্যান্স কাকে বলে তা বলতে পারবে। দেখো, আর্থিংয়ের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, আর্থ মানে কি? পৃথিবী। দেখো, আমরা চেষ্টা করছি এর কাছাকাছি সংজ্ঞায়িত করে তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য। তারের আবরণ, কলকবজা কিংবা বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব আবরণের সঙ্গে পৃথিবীর মাটির বৈদ্যুতিক সংযোগ স্থাপন করাকেই আর্থিং বলে। আমি যদি অন্যভাবে বলতে চাই, অনাকাঙ্ক্ষিত অথবা অবাঞ্ছিত অথবা মাত্রা অতিরিক্ত বিদ্যুতের কবল থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং প্রাণীদেহকে রক্ষা করবে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব নিমৃত বহিরাবরণ হতে অবাঞ্ছিত বা অনাহত কারেন্টকে কোনো তারের সাহায্যে নিরাপদে পৃথিবীর মাটিতে প্রেরণের ব্যবস্থাকেই আর্থিং বলে। সোজা কথা, বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব নিমৃত অংশের সাথে পৃথিবীর মাটির বৈদ্যুতিক সংযোগকে আমরা আর্থিং বলবো। আর্থিং কেন করব আমরা? আর্থিংয়ের প্রয়োজনীয়তাটা কি? কোনো কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি বা সরঞ্জাম বডি মানে হচ্ছে ধাতব অংশে টাচ করবে। উক্ত যন্ত্রপাতি বা সরঞ্জাম যে ব্যক্তি চালনা করবে, সে ব্যক্তি বা অন্য কোনো প্রাণীকে বৈদ্যুতিক শক বা আঘাত থেকে রক্ষা করার জন্য আর্থিং প্রয়োজন। অথবা বজ্রপাত, শর্ট সার্কিট কিংবা ইনসুলেশন নষ্ট হয়ে বা অন্য যে কোনো কারণে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা সিস্টেমের ভোল্টেজ বেড়ে গেলে তা মাটিতে পৌঁছে দেওয়ার জন্য আর্থিং করা প্রয়োজন। দেখো, কারেন্ট আর্থিং তারের মধ্যে প্রবাহিত হয়ে লিকেজ সার্কিট ব্রেকারের সাহায্যে অল্টারনেটর, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক মেশিনারিজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আর্থিং প্রয়োজন। আমরা বলেছি অনাহত বা অবাঞ্ছিত কারেন্টের কবল থেকে বৈদ্যুতিক সিস্টেমের যন্ত্রপাতি ও ব্যবহারকারী নিরাপত্তার জন্য আর্থিং খুব প্রয়োজন। বড় বড় ইমারতকে বজ্রপাত হতে রক্ষা করার জন্য আর্থিং প্রয়োজন। আর্থিংয়ের গুরুত্বটা কি? আর্থিং সার্কিটের কোনো ত্রুটিযুক্ত কারেন্টকে সহজে মাটি দিয়ে প্রবাহিত করে, যার ফলে ফিউজ, সার্কিট ব্রেকার প্রভৃতি
রক্ষণ যন্ত্র খুলে যায় এবং ত্রুটিযুক্ত অংশ সহজে উৎস থেকে আলাদা করে। ওয়্যারিংয়ের যে কোনো অংশের ভোল্টেজ আর্থের সাথে কোনো নির্দিষ্ট মানে বজায় রাখে। ত্রুটিকালীন অবস্থায় যাতে বৈদ্যুতিক সরঞ্জামে কোনো বৈদ্যুতিক ভোল্টেজ না থাকে তার নিশ্চয়তা প্রদান করে। দেখো, একটি আর্থিংয়ের কিন্তু উপাদান তেমন বেশি না। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি মেইন সুইচ, উপরের অংশ আমরা দেখানোর চেষ্টা করেছি। মেইন সুইচের ধাপতপ নিম্নিত অংশের সঙ্গে একটি তার খাঁচার সাথে বেঁধে দেয়া হয়েছে সংযোগ পয়েন্ট পর্যন্ত। সংযোগ পয়েন্ট থেকে একটি তার এসে মাটির নিচে আর্থ ইলেকট্রনের সঙ্গে মিশেছে, সংযোগ হয়েছে। এই আর্থ ইলেকট্রোড মাটির নিচে থাকে। আমরা যে ছবিটা দেখছি একটু জেব্রা ক্রসিংয়ের মতো, এটাকে আমরা মাটি হিসাবে উপস্থাপন করেছি। মাটির নিচে যে অংশটা থাকে বিধি মোতাবেক সেটা হচ্ছে আর্থ ইলেকট্রোড। আর্থ ইলেকট্রোড থেকে সংযোগ পয়েন্ট পর্যন্ত যে সংযোগটা থাকে, যে তারটা থাকে, এটাকে বলা হয় আর্থিং রিড। সংযোগ পয়েন্ট থেকে মেইন সুইচ অথবা যে কোনো বৈদ্যুতিক সরঞ্জামের ধাতব নিম্নিত অংশের সঙ্গে যে সংযোগ করা থাকে এটার নাম হচ্ছে আর্থ নিরবিচ্ছিন্ন তার। আমরা বুঝতে পেরেছি যে আর্থিংয়ের মোট 3টি অংশ। বন্ধুরা, প্রথমে আর্থ ইলেকট্রোড, তারপরে আর্থিং রিড, তারপরে আর্থ নিরবিচ্ছিন্ন তার। এই 3টা অংশ নিয়ে আর্থিং গঠিত। আর্থিংয়ের উপাদান 3টি আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর্থিং শ্রেণীবিভাগ যদি আমরা আলাপ করতে চাই, আর্থিংয়ের অনেক শ্রেণীবিভাগ আছে। আমাদের দেশীয় আবহাওয়ায় আমরা আর্থ ইলেকট্রোডের ধরনের ওপর নির্ভর করে আর্থিংকে প্রধানত আমরা 5 ভাগে ভাগ করেছি বা 5 প্রকারে ভাগ করেছি। দেখো, এটা নির্ভর করে কিন্তু আর্থ ইলেকট্রোডের ধরনের ওপর। যদি আর্থ ইলেকট্রোড প্লেটের হয় তাহলে এই আর্থিংকে বলা হয় প্লেট আর্থিং। এরপরে পাইপ আর্থিং, রড আর্থিং, স্ট্রিপ আর্থিং, শিট আর্থিং, এই 5 ধরনের আর্থিং আমাদের দেশে আমরা আর্থিং করে থাকি। দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা প্লেট আর্থিংয়ের ছবি। প্লেট আর্থিং, দেখো ডান পাশে সর্বোপরে ঢালাই লোহার ঢাকনা, তার নিচে একটু ফাঁকা সাদা জায়গা দেখা যাচ্ছে। ওর ভিতর দিয়ে আমাদের পানি ঢালতে হয়, যেটা পাইপ দিয়ে একদম নিচে চলে গেছে। যে আয়তাকার বা বর্গক্ষেত্র দেখছো, চতুর্ভুজ দেখছো, এটাই হচ্ছে আর্থ ইলেকট্রোড। যেহেতু প্লেট আর্থিং, আর্থ ইলেকট্রোড হিসাবে প্লেট ব্যবহার করা হয়েছে। 2 ধরনের প্লেট আমরা ব্যবহার করতে পারি। একটা অ্যালুমিনিয়ামের বা লোহার হতে পারে, আর একটা হচ্ছে তামার তৈরি হতে পারে। এই যদি তামার তৈরি হয় তাহলে প্লেটের সাইজ হবে 60 সেন্টিমিটার গুণন 60 সেন্টিমিটার গুণন 3.15 মিলিমিটার। আর যদি গ্যালভানাইজ করা লোহার প্লেট হয় তাহলে প্লেটের সাইজ হবে 60 সেন্টিমিটার গুণন 60 সেন্টিমিটার গুণন 6.35 মিলিমিটার। এই
প্লেটগুলো মাটির নিচে দাঁড় করিয়ে এমনভাবে পুঁততে হয় যাতে তার উপরের অংশ ভূমির অন্তত 3 মিটার নিচে থাকে। ভূমির অন্তত 3 মিটার নিচে থাকে এই প্লেটগুলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি পাইপ আর্থিং। পাইপ আর্থিং ওই একইভাবে দেখো, ঢালাই লোহার ঢাকনা, উপরে দেখতে পাচ্ছি ডান পাশের উপরে, ওর নিচে একটা ফাঁকা জায়গা আছে যেখান দিয়ে আমরা ওই ঢাকনাটা উঠাই, মাঝে মাঝে পানি দিয়ে আর্থিংয়ের অংশটা সেঁতসেঁতে রাখি, ভেজা রাখি, যেন ভিজে থাকলে বা সেঁতসেঁতে থাকলে আর্থিংটা ভালো থাকে। সোজা একটা লম্বা পাইপ দিয়েছি আমরা। এই পাইপটায় আর্থ ইলেকট্রোড হিসেবে ব্যবহার হয় বলেই এটার নাম পাইপ আর্থিং। এই পাইপটা গ্যালভানিজ করা ইস্পাত বা লোহার তৈরি, যার সর্বনিম্ন ব্যাস কমপক্ষে 38.1 মিলিমিটার এবং লম্বা 2 মিটার। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা রড, 2 মিটার লম্বা একটা রড, শক্ত ইস্পাতের একটি তৈরি একটি রড। এই রড ইলেকট্রোড হিসেবে যখন ব্যবহার করা হবে, আর্থ ইলেকট্রোড হিসেবে যখন ব্যবহার করা হবে, তবে তার নাম হবে রড আর্থিং। গ্যালভানাইজ করা লোহার বা ইস্পাত রড, যার সর্বনিম্ন ব্যাস 16 মিলিমিটার, কিংবা তামার রড হলে সর্বনিম্ন ব্যাস 12.5 মিলিমিটার। এই রডের দৈর্ঘ্য 2 মিটার। এর প্রায় সম্পূর্ণ অংশই মাটির নিচে থাকে। দেখো, স্ট্রিপ আর্থিং। আমাদের দেশে স্ট্রিপ আর্থিং বলতে একটা আর্থিং আমাদের ব্যবহার করি। এতে গ্যালভানাইজ করা লোহা বা ইস্পাতের পাত, যার সর্বনিম্ন প্রচ্ছদ 25 মিলিমিটার গুণন 4 মিলিমিটার, অথবা তামার পাত, যার সর্বনিম্ন প্রচ্ছদ 25 মিলিমিটার গুণন 1.6 মিলিমিটার, ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়। এই ইলেকট্রোডের দৈর্ঘ্য 15 মিটারের কম হওয়া উচিত না। কমপক্ষে 50 সেন্টিমিটার মাটির নিচে একটি বা একাধিক নালা খনন করে তার মধ্যে এই ইলেকট্রোড শুয়ে রাখা হয়। এরপরে আছে শীট আর্থিং। সাধারণত পাহাড়ের ঢালে যেখানে প্লেট আর্থিং অথবা পাইপ আর্থিং করা কষ্টকর, সেখানে শীট আর্থিং করা হয়। গ্যালভানাইজ করা লোহার পাত, যার সাইজ 2 থেকে 6 বর্গমিটার এবং পুরুত্ব কমপক্ষে 1.63 মিলিমিটার। ইলেকট্রোড হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলেই এটাকে বলা হবে আমাদের শীট আর্থিং। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম আর্থিংয়ের প্রয়োজনীয়তা, আর্থিংয়ের গুরুত্ব, আর্থিংয়ের উপাদান এবং কয়েক প্রকার আর্থিংয়ের কিছুটা বর্ণনা। আমরা বুঝতেই পারছি আমাদের বৈদ্যুতিক স্থাপনা, বৈদ্যুতিক যন্ত্রপাতি, প্রাণীদেহ, এগুলো রক্ষা করার জন্য আর্থিং অনিবার্য, আর্থিং প্রয়োজন। এখন কথা হলো যে আর্থিং তো হলো, এখন আর্থ রেজিস্ট্যান্স কাকে বলে? আর্থ রেজিস্ট্যান্স বলতে সম্পূর্ণ আর্থিং পদ্ধতির রেজিস্ট্যান্সকেই বোঝায়। বাড়ি, ওয়ার্কশপ, কলকারখানার মেইন আর্থ টার্মিনাল থেকে আর্থ ইলেকট্রোডের মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়া যায় তাকে আর্থ রেজিস্ট্যান্স বলে। মোট কথা, আর্থ ইলেকট্রোড, আর্থিং লিড এবং আর্থ নিরবিচ্ছিন্ন তারের মধ্যকার রেজিস্ট্যান্সকেই আর্থ রেজিস্ট্যান্স বলে। এখন আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? সমতল ভূমিতে আর্থ রেজিস্ট্যান্স সর্বোচ্চ 1 ওহম হবে। পাহাড়ি অঞ্চলে 8 ওহম পর্যন্ত বিবেচনা করা যেতে পারে। আবার সাবস্টেশন, বিদ্যুতের যে সাবস্টেশনগুলো, ওখানে শূন্যের কাছাকাছি রেজিস্ট্যান্স হওয়াটাই উত্তম। সম্ভবত
0.1 থেকে 0.5 সর্বোচ্চ ওহম আমরা বিবেচনা করা যায়। বন্ধুরা, আমরা বুঝতে পারলাম আমাদের সমগ্র আর্থিং ব্যবস্থাটা আমাদের আশা করি হৃদয়ঙ্গম হয়েছে। যদি আমরা বলি আর্থ ইলেকট্রনের সঙ্গে মেইন সুইচের বডির সঙ্গে যে তারের সংযোগ থাকে তাকে কী বলে আমরা বুঝতে পারি। বৈদ্যুতিক সরঞ্জামাদির ধাতব আবরণ আর্থ করা হয় কী জন্য? প্লেট ইলেকট্রোড তামার হলে এর আকার কত হওয়া উচিত? অত্যন্ত সহজ প্রশ্ন, তোমাদের কাছে মনে হচ্ছে, আশা করি তোমরা পারবে। বন্ধুরা, অনেক তো কথা হলো, এখন আমরা বাড়ির জন্য কিছু কাজ দিতে চাই। আর্থিং অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর সেশনের খাতায় লিখতে হবে। এটা তো সে পুরাতন কথা। সেশনের খাতা আমরা তোমাদেরকে ফোনে জানিয়েছি, মোবাইলে জানিয়েছি যে তোমরা সেশনের খাতা তৈরি করো, কারণ তোমাদের সেশনের নম্বর নিতে হবে। যখন আমাদের প্রতিষ্ঠান খুলবে, তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে, তখন সেশনের নম্বর দেওয়ার জন্য তোমাদের সেশনের খাতাটা যত্ন করে লিখবে, যত্ন করে রাখবে, আমাদের কাছে জমা দেবে। এরপরে আর একটা কাজ তোমাদের দেব, সেটা হলো তোমার বাড়িতে আর্থিং করা আছে কি? যদি থাকে তাহলে কি আর্থিং, এটা বর্ণনা ওই খাতায় লিখবা। আর যদি আর্থিং না থাকে তাহলে তোমার পরিবারের সঙ্গে আর্থিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে বিনয়ের সাথে আলাপ করবে এবং আলাপের সিদ্ধান্ত সেশনের খাতায় বা ওই সুন্দর করে লিখবে যে কি সিদ্ধান্ত হলো, এটা আমার সঙ্গে শেয়ার করবে। আগামী ক্লাসে আলাপ করব চমৎকার একটি বিষয় নিয়ে, যে আর্থিং তো হলো, আর্থিং তো হচ্ছে, তাহলে এই আর্থিং যেন তেনভাবে করবো, যে সে করবে এতে একটা টেস্ট হওয়া দরকার, যে সমতল ভূমিতে সর্বোচ্চ 1 ওহম আছে কিনা, বা পাহাড়ি অঞ্চলে সর্বোচ্চ 8 ওহম আছে কিনা, এই বিষয়গুলো ওয়্যারিং করার পরে এই টেস্টগুলো করতে হয়, তার মধ্যে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট একটি। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলাপ করব। বন্ধুরা, খুব মজা লাগবে, খুব মজার একটা বিষয় এবং খুব প্রয়োজনীয় একটা বিষয়। তোমরা বাসায় থেকো, সুস্থ থেকো, আর ছোট্ট অনুরোধ, পড়ার টেবিলে থেকো। ধন্যবাদ তোমাদের।